তারপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, চিন্তা করিস না, তোর বড় আব্বু না করেছে বলেই আমি হাত গুটিয়ে বসে থাকবো না। শীঘ্রই আমাদের রেজিস্ট্রেশন হবে এবং ডিভোর্সও হবে। উষার মাথাটা এতক্ষণ উঁচু থাকলেও এখন মাথাটা নত করে ফেলেছে। এতটুকু বয়স হওয়ার পর থেকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর এই সাগর ভাই ছাড়া তাকে কেউ কখনো এভাবে তিক্ত কথা শোনায়নি, অপমান করেনি। অপমানে উষার চোখে পানি চলে এসেছে, মনে ভয় বাসা বেঁধেছে। ভালোবাসা হারানোর ভয়, নিজের একটা সাজানো গোছানো ভালোবাসাময় সংসার হারানোর ভয়, নিজের গায়ে এবার নতুন করে ডিভোর্স ট্যাগ লাগানোর ভয়। টলমল চোখ দুটি নিয়ে তাকালো সাগরের দিকে। ব্ল্যাক প্যান্ট আর সাদা শার্ট পরিহিত সুদর্শন পুরুষটাকে এভাবে দেখলেই কেমন ঘোরে চলে যায় উষা। শার্টের বোতাম দুইটা খোলা থাকার কারণে অনাবৃত বুকটা দেখা যাচ্ছে। চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, চাপদাড়ি কিছুটা বড় হয়েছে। মারাত্মক রকমের সুন্দর লাগছে সাগর উষার চাহনি দেখে। নাকের পাটা লাল দেখে, চশমার উপর দিয়ে উষার দিকে তাকিয়ে ভ্রু নাচায়। উষা তা দেখে দৃষ্টি নত করে ফেলে, ফের মাথা তুলে আবারও বলে, সাগর ভাই, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার মা যদি খারাপ কিছু করে থাকে তাহলে সেটা আমার বাবার সাথে করেছে, আপনার সাথে তো না। আর কি বললেন, আমার শরীরে বেইমানের রক্ত? আপনি তো তাহলে ভুলেই গেলেন আমি যে আপনার শ্রদ্ধেয় চাচা নাহিদ ভুইয়ার একমাত্র মেয়ে, তার রক্ত আমি। তাহলে তো আমার বাবাও বেইমান হয়ে গেল। আমার বাবা বেইমান হলে তো আপনি, আপনার বাবা সকলেই বেইমান। উষা হাসত, বিষাদ মেশানো সেই হাসিটা সাগর ধরতে পারল। আমার মায়ের শাস্তি আমাকে কেন দিচ্ছেন সাগর ভাই? আমার কি অপরাধ? আমি ওই মহিলার সন্তান, তাই তো? আমি তো ওনার একার সন্তান না, আমার বাবারও সন্তান। আমার মা ভালোবাসার কদর করতে পারেনি বলে কি আমিও করতে পারবো না? না, পারবি না। সাগরের নির্লিপ্ত জবাব। উষা উপহাসের স্বরে বলল, আমার পিতা মহোদয় একজন প্রেমিক পুরুষ ছিলেন। সে সর্বাবস্থায় নিজের প্রেয়সীকে আগলে রেখেছেন, কিন্তু মানুষটা আপনার মতো বোকা ছিল। খাঁটি হীরা রেখে স্বর্ণের পেছনে দৌড় দিয়েছে সে। আমি যে আমার মায়ের মতোই হব সেটা আপনি জানেন কি করে? ছোট সময় হয়তো না বুঝে বলতাম আপনাকে ভালোবাসি, আপনি সুন্দর দেখে হয়তো ফ্যান্টাসি কাজ করতো। বড় হলে হয়তো এই সবই ভুলে যেতাম আমি। কিন্তু এই বিয়েটাই তো আপনার সাথে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছে। এই বিয়েটা তো শুধু আপনাকে আমার জীবনে না, আমার রক্তের সাথে মিশিয়ে দিয়েছে। ভালোবাসার পরিমাণ বাড়িয়ে দিয়েছে শতগুণ। হাজার হোক হালাল সম্পর্ক, আজকে আপনি বিনা দোষে আমায় দোষী করছেন, ডিভোর্স দিচ্ছেন আমায়। তখন কেন আটকাতে পারেননি বিয়েটা? একটা সত্যি কথা কি জানেন? কয়দিন এই ভালোবাসা থাকবে? বহু বছর ধরেই তো একতরফা ভালোবেসে যাচ্ছি। আর কত? ভালোবাসা না পেয়ে এইভাবে অপমান পেতে থাকলে এমনিতেও এই ভালোবাসা বেশি দিন টিকবে না। সাবধান সাগর ভাই, এমন কিছু করবেন না যাতে করে ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে যায়। আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? উপরওয়ালা কি শুধু আপনার জন্য, আমার জন্য না? উনি কি দেখে না সত্যিকার ভালোবাসা মানুষ জীবনে একবারই পায়, সুযোগ লাইফে একবারই আসে। একদিন আসবে যেদিন এই রিফতিহাত ভুইয়া সাগর আমার পেছনে পড়ে থাকবে। উষা থামলো, তাকালো আশেপাশে। আপনার সাথে কথা বলে আমি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সাগরের দৃষ্টি শান্ত, সে আপাতত ট্রমাতে আছে। এইটুকুনি মেয়ের মুখে এমন কথা সে আশা করেনি। হাতে পায়ে লম্বা হলেও দেখতে বাচ্চা, 18 হয়নি এখনই এতটা ম্যাচিউরিটি, এভাবে কথা বলতে শিখে গেছে। উষা সামনে পা রাখতেই একটা কালো রঙের গাড়ি সামনে এসে থামে। একদম চকচক করছে গাড়িটা, দেখে বোঝা যাচ্ছে নতুন। উষা হকচকিয়ে গেল, দৃষ্টি রাখলো সামনে। সাগরও গাড়ির শব্দ পেয়ে নিজ ভাবনা এবং উষার থেকে দৃষ্টি সরিয়ে সেদিকেই লক্ষ্য করল। ভ্রু কুচকে বোঝার চেষ্টা করছে কে। গাড়িটা খেয়াল করতে বুঝলো কে এটা। সাগর দাঁত কিরমির করে তাকালো সেদিকে, বিড়বিড় করতে লাগলো, শালা আসার আর সময় পেলি না। জানালার কাজ নামাতেই চেনা মুখশ্রীটা দেখে চমৎকার হাসি দিল উষা। ভেতর থেকে গালিব ঠোঁট প্রসারিত করে হাসত, মাথা বাহিরে বের করে বলল, উষা কি কলেজে যাচ্ছ? ওহো, মনেই থাকে না উষা না ভাবি হবে। ভাবি আমার একমাত্র বন্ধুর একমাত্র বউ, ভাবি তো হবে, তাই না বলো? উষা শুধু হাসত। কেমন আছো গালিব ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা হে লন্ডন ফেরত ছাগলের সাথে কলেজে যাচ্ছ নাকি?
গালিবের কথা শুনে উচ্চস্বরে উষা হেসে উঠল। সাগর গালিবের কথা না শুনতে পেরেও উষার হাসি ঠিকই শুনতে পাচ্ছে। ভ্রু কুচকে তাকিয়ে আছে সেদিকেই, এত হাসির কি আছে? উষা সাগরের দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, ভাইয়া সে কিন্তু লন্ডন ফেরত ছাগল হলেও তার আরেকটা পরিচয় আছে। গালিবের কপালে ভাঁজ পড়ে, জিজ্ঞেস করে, কি পরিচয়? কেন আমার জামাই? গালিব মুচকি হাসি দিল। উঠো উষা, আমার গাড়িতে ওঠো, কালকেই নতুন গাড়িটায় তোমায় পদধূলি দাও। উষা কথা বাড়ানো না, ঝটপট উঠে বসল। ওদের গাড়ি চলে যেতেই সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে যেতে পারবে না বলেই তো সে নিজেই গালিবকে ফোন করে আনিয়েছে। ভাইজান, আপনার বুদ্ধি মনে হয় না খুব বেশি এফেক্টিভ। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে ভ্রু কুচকে ফেলে সিজান ভুঁইয়া। বিরক্তি মাখা মুখে ফোনের ওপাশে থাকা নাহিদ ভুঁইয়ার উদ্দেশ্যে বলে, কেন, কোন বুদ্ধি এফেক্টিভ না আমার? এই যে সাগরের সাথে উষাকে কলেজে পাঠানো। কেন, এতে করে কি হয়েছে? সাগর তো নেয়নি, উল্টা আমার মেয়েকে কথা শুনিয়ে গাড়ি থেকে বের করে দিছে, আর গালিব কলেজে পৌঁছে দিয়েছে। সিজান ভুঁইয়া বিরক্ত হলেন। নিজের ছেলেটা এত বোকা কেন? আমার কথা বলতে ভালো লাগছে না নাহিদ। নাহিদ ভুঁইয়াও আর কথা বাড়ালেন না। প্রিয়তার বেদনায় জর্জরিত মুখশ্রী দেখে উষা ব্যস্ত ভঙ্গিতে প্রিয়তাকে প্রশ্ন করে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? প্রিয়তা মুখ লোকালো। এমনি, এই একটু খারাপ লাগছিল আর কি। শুধু খারাপ লাগা না, কিছু একটা তো হয়েছে। কি হয়েছে বল? কিছু না, এমনিতেই। উষা চোখ মুখ কঠোর করে ফেলে। একদম নাটক করবি না, তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই আমি যদি ভুল না করি, শিওর তোর খাইসটার সাথে কিছু একটা হয়েছে, তাই না? প্রিয়তা এলোমেলো দৃষ্টি ফেলল। দেখ প্রিয়, তুইও বেটাকে ভালোবাসিস, সেটা বলে দিলেই তো পারিস। এই কয়েক বছরে হয়তো বেটা তোকেও সে ভালোবেসে ফেলেছে। কিন্তু উনি যে এখনো এক্সের সাথে কথা বলে। এ বেটার সমস্যা কি বলতো? আমার তো সবকিছু নাটক মনে হয় রে। 4 বছর কি নাটক করবে? এতদিন কি অ্যাক্টিং করা যায়? আজকাল সবই করা যায় দোস্ত। কিন্তু উনি তো আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে, শুধু ওই মেয়েটাই পিছু ছাড়ছে না। মেয়ের একা দোষ দিবি না। আমি চান্স না দিলে কখনোই কেউ আমার উপরে জোর খাটাতে পারবে না। ওই ছেলের চরিত্রেও সমস্যা আছে। আর এক্সকে কি করে ভালোবাসিস? সরি আর এক্সকে কি করে ভালোভাবিস? 3 সন্তান হয়ে যাওয়ার পরেও ঘরে স্বামী রেখেও কি করে এক্স এর সাথে সময় কাটা সে? কথা বলে সে? এটা তো ওয়ান কাইন্ড অফ পরকিয়া। উনি তো বললেন শুধু বন্ধু তারা। উষার মেজাজ খারাপ হলো ভীষণ। মানে কি বলবে সে? পাগল নাকি কোনো এই মেয়ে? তুই বোন পাগল হয়ে গেছিস। যে পোলা এখনো এক্স এর সাথে কথা কয়, আবার তোরে পটাতে চায়, সে কি করে ভালো হয়? আগে এত মেয়ের সাথে ফ্লার্ট করতো, সে কি করে এক্স এর সাথে বন্ধু হিসেবে কথা বলে বল? তো আবার মাঝরাতে, রাতে 2টা-3টার দিকে কি করে ভালো ঘরের বউ একটা ভালো নারীর মানে এমনটা করবে বলতো? যার চরিত্র সমস্যা আছে সেই তো করবে। জামাই পাশে শুয়ে কি করে কল দেয় এক্সকে বল? প্রিয়তা নিচু স্বরে বলে, বাবা বাড়ি গেলে দেয়। যেখানে খুশি সেখানে গিয়েই দিবে কেন? এটা কোনো ভদ্রতা? দুশ্চরিত্রা নারী, ছি। এ পোলাকে ছাড়ার কথা গত 3 বছর ধরেই বলছি। বুঝবি তখন যখন ঘষা খাবি। দুজনেই কথা শেষ করতে পারল না, তার আগেই টিফিন পিরিয়ড শেষ হয়ে যায়। রাত 1:13। উষা গালে হাত দিয়ে ডিভানে বসে আছে। সাদাফ দাঁত দিয়ে নখ কামড়াতে ঘর জুড়ে পাইচারি করছে। দুজনে মিলে প্ল্যানিং করছে মূলত। সামনেই নিউ ইয়ার আসতে চলেছে, যদিও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আপাতত দুজনে বাইরে রাইড করার ফোন দিয়ে আসছে। কিন্তু সমস্যা হলো উষাকে নিয়ে। মায়ের মতো অ্যালার্জি শরীরে, আবার একটু ঠান্ডার ধাঁচে নাক দিয়ে পানি পড়া আর হাঁচি শুরু হয়। হাঁপানির রোগও আছে, অল্পতেই শ্বাসকষ্ট হয়। এদিকে প্রি টেস্ট শেষ হওয়ায় কলেজ 2 দিনের ছুটি। বাবা বড় আব্বু বাসায় নেই। ঢাকা শহরটা চষে বেড়ানোর এই তো সুযোগ। এই সুযোগে উষা ঘাপটি মেরে বসেছে সাদাফের ঘরে। সাদাফ রিস্ক নিতে চায় না। কোনো মতে যদি আরাফের কানে যায় যে তার আদরের বোনের আবদার মেনে নিয়ে সাদাফের রাতের বেলা ঘুরতে বের হয়েছে, উপায় নেই, মেরেই ফেলবে। রাফি তো কম না। এদিকে উষা সব প্রস্তুতি নিয়েই এসেছে, পুরো প্যাকেট হয়ে বের হয়েছে। দেখ সাদাফ, এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। লেট হচ্ছে।
আজকে না হয় তুই বাইক চালাবি, আমি পেছনে বসে থাকবো শুধু। তো জানের মায়া নেই, কিন্তু আমার তো আছে। উষা অবাক হয় কিছুটা। আগে পরেও ওরা রাইড করেছে, সাদাফ কখনোই এমন করেনি। তুই চল ভাই, কোনো সমস্যা হলে আমি দেখে নিব। যদি আরাফ ভাইয়া জেনেও যায় সেটাও আমি সামলে নিব, তুই আগে চল। সাদাফ ঘাড় ঘুরিয়ে তাকালো উষার দিকে, ভ্রু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। উষা সাদাফের তাকিয়ে থাকা দেখে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? বেবি চল না যাই, অনেকদিন হলো রাইড করি না। তুই চালাবি, আমি পেছনে বসে থাকবো। বিনিময়ে আমি কি পাবো? আমি তোর ছোট বোন হই, আমার সাথে কি তোর গিভ অ্যান্ড টেক সম্পর্ক নাকি? হ্যাঁ, কথা কম বল, যা চাইবো দিবি। উষা সন্দিহান দৃষ্টিতে একবার পরখ করে নেয় সাদাফকে। কেন? এমন কি জিনিস চাইবি তুই যে তোকে দিতেই হবে? তো জুনিয়র একটা মেয়ে আছে না, মেবি ওই মানবিক বিভাগের, দেখতে অনেক সুন্দর, গানের গলাও চমৎকার। গতবার যে গান গাইলো, এই মেয়ের ফোন নাম্বারটা এনে দিবি প্লিজ। উষা আকাশ থেকে পড়ল যেন। ছি, আমার ভাই যে এত খারাপ আমি আগে জানতাম না। আরিশা আপু কি তোকে এমনি এমনি লুচু বলে? এই তুই না তানহার সাথে ফ্ল্যাট করিস? ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বহিন, তুই এগুলো কি কস? আমি কোনো মেয়ের সাথে ফ্ল্যাট করি না। মেয়েদের থেকে 10 হাত দূরে থাকি আমি। হ্যাঁ, তোকে বিসিএস নিউজ দিল, সেটা কে বল, সেটা কে? উষা সাদাফের পিঠে ঠাস করে একটা কিল বসিয়ে দেয়। শুন তানহা আমার বেস্ট ফ্রেন্ড, এসব আমার বাইরের মানুষের থেকে জানতে হবে না। আমি কোনো মেয়েদের দিকে চোখ দিই না, কখনো না কখনো না। এখন যদি বাইরে যেতে চাস তো বল, আমাকে নাম্বার এনে দিবি কিনা। উষা ভ্রু কুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আচ্ছা যা, এনে দেব। এখন চল, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চল। ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সাদাফ বলল, বাসায় কিন্তু ভাইয়া, রাফিক ভাইয়া আর আরাব আছে, বুঝতেই পারছিস কত রিস্ক নিয়ে বেরোচ্ছি। এখানে রিস্কের কি আছে? আমি ভাইজানদের সামলে নিব। আর বাকি রইল সাগর ভাইয়ের কথা, উনি আমার কথা জিজ্ঞেসও করবেন না। সাদাফ গম্ভীর কণ্ঠে বলে, এটা তোর ভুল ধারণা ওসি। মেয়ে মানুষ তুই, ভাইয়া পরিবারের মেয়েদের ব্যাপারে খুব সিকিওর। একবার যদি বুঝে তোর রাতের বেলা বাইরে যাওয়ার পেছনে আমার হাত আছে, আমাকে আস্ত রাখবে না। তোর জামাই ভাই তোর মতোই হিটলার। শুন, এত ভয় পাচ্ছিস কেন? সাগর ভাই তো কোনো জীব জন্তু না, মানুষ সে। ওনার মতো ছাগলকে এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি না তোর সাথে, তোর ঢাল হয়ে। সাগর ভাই যদি কিছু বলতে আসে না, আমরাও তখন স্লোগান দিব, আমার ভাই, তোমার ভাই, সাগর ভাই, সাগর ভাই। সাগর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। সাদাফ উষার এমন উদ্ভট স্লোগান শুনে খুব শব্দ করেই হেসে ফেলে। উষা নিজেও হাসছে। কার চরিত্র ফুলের মতো পবিত্র, আর কে নামাজ পড়ে না এক ওয়াক্ত? আকস্মিক কারো গম্ভীর কণ্ঠস্বর কর্ণপাত হতেই সাদাফ আর উষার পা থেমে যায়। প্রথম ধাপের সিঁড়ির কাছে এসেছিল মাত্র। গম্ভীর কণ্ঠস্বর চিনতে ভুল হয়নি দুজনের। আপাতত সব দোষ উষার। সাদাফ জিভে কামড় দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে উষার দিকে, তারপর বিড়বিড় করে বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কোন শয়তান আমাকে উস্কানি দিয়েছিল তোর প্রস্তাবে রাজি হতে? ইয়া আল্লাহ, এবার যে আমার বারবিকিউ করবে, কি হবে রে এখন? সাগর আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে সাদাফদের দিকে। সাদাফকে বিড়বিড় করতে দেখে। কিরে, পাগল হয়ে গেলি? পাগলের মতো কি বিড়বিড় করছিস? তারপর পাশে দাঁড়িয়ে থেকে ভয়ে কাঁপতে থাকে উষার দিকে তাকিয়ে বলে, আর এই মেয়ে এত রাতে তোর সাথে কি করছে, কোথায় যাচ্ছে? সাদাফ একবার চাইল কম্পনরত উষার দিকে, তারপর শুষ্ক ওষ্ঠজয় জিভধারা ভিজিয়ে নেয়। ডান হাত উঠিয়ে মাথার পেছনের দিকে চুলকাতে চুলকাতে বলল, ওই তো ওই ফ্রিজ থেকে আইসক্রিম খেতে যাচ্ছি, তাই না রে উসি? উষা মাথা তুলে একবার সাদাফের দিকে তাকায়, তারপর সাগরের দিকে তাকিয়ে ও মাথা ওপর নিচ ঝাঁকাতে থাকে, যার অর্থ সাদাফ যা বলছে তাই ঠিক, তারা আইসক্রিম খেতে যাচ্ছে। সাগর খুব নিখুঁতভাবে উষাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে, তারপর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ডান ভ্রু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুই এভাবে কাঁপছিস কেন? ভয় পাচ্ছিস? উষা ফটাফট উত্তর করে, শীতে কাঁপছি। সাদাফ কেটে পড়তে চাইছে। উসি চল দ্রুত আইসক্রিম খাবো। হ্যাঁ চল। হ্যাঁ চলো, দ্রুত চলো।
সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে আবার গম্ভীর কণ্ঠ ভেসে আসে। এই, তোদেরকে আমি যেতে বলেছি? না 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 না, তাহলে যাচ্ছিস কেন? সাদাফ আমতা আমতা করে বলল। ওই তো আইসক্রিম খেতে। সাগর উষার দিকে তাকিয়ে বলে, তুই না শীতে কাঁপছিস, তাহলে আইসক্রিম খাবি কি করে? এই শীতে মানুষ আইসক্রিম খায়? সাদাফ জিভ কাটে। হায় হায়, আবারও ভুল করে ফেলেছে। উষা কিছু বলতে যাবে তার আগেই সাগরের পকেটে থাকা ফোনটা শব্দ করে বেজে ওঠে। সাগর পকেট হাতড়িয়ে ফোন বের করে। গালিবের কল। সে জানতো এই রাতের বেলা এই গাধা ছাড়া আর কেউ কল দেবে না। কল ইগনোর করে। সত্যি করে বল, তোরা কোথায় যেতে চাচ্ছিলি? উষা হঠাৎ করেই পল্টি মারল। উফ সাদাফ, আমার মাথা ব্যথাটা বেড়েছে, আমি রুমে যাচ্ছি, ঘুমোবো। তুই আইসক্রিম পেলে আমাকেও দিস যদি ব্যথাটা কমে। সাদাফ রক্ত চক্ষু নিয়ে তাকালো উষার দিকে। শেষমেশ যার জন্য করলো চুরি সেই বলল চোর। মেয়ে মানুষ আসলেই স্বার্থপর। সাগর শুধু দুই বাটপাড়ের কাহিনী দেখছে। উষা এক কদম এগিয়ে গিয়ে আবার থেমে গেল। উফ সাদাফ রে, আমাকে একটু রুমে দিয়ে আয়। সাদাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, তার বোন তাকে একা বাঘের খাঁচায় ফেলে যাচ্ছে না। দুজনে চলে যেতেই সাগর বিড়বিড় করে, দুইটার কি মনে হয় আমি বোকা? আমার আসল চেহারাটা তো আর দেখেনি। ফেসবুকে নোটিফিকেশনের শব্দ কর্ণকুহর হতেই প্রিয়তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। প্রিয়তাকে সবাই জানে একজন স্ট্রং গার্ল এবং স্ট্রং পার্সোনালিটির মেয়ে, যার আত্মসম্মানবোধ প্রচুর, যে ছেলেদেরকে বিশ্বাসই করে না। যেখানে নিজের দাম নেই সেখানে সে এক মুহূর্তের জন্য থাকতে চায় না। কাজিন মহল এবং ক্লাসের অনেক মেয়েরাই প্রিয়তার মতো এই হাস্য উজ্জ্বল জীবন ধারণ করতে চায়। কিন্তু সকলের কাছে এতদিন এত বছর যাবৎ স্ট্রং গার্ল হিসেবে পরিচিত পাওয়া মেয়েটাও বর্তমানে একজনের প্রতি মারাত্মক অ্যাডিক্টেড। লাইফে হালাল সঙ্গীর আশা করা মেয়েটাও অবশেষে একজনের প্রতি দুর্বল হয়ে পড়ল। ছেলেদের থেকে নিজেকে গুটিয়ে রাখা মেয়েটা এখন কোনো এক পুরুষকে মনের গহীনে ঠাঁই দিয়েছে। প্রতিটি মোনাজাতে থাকে যার নাম। গত 3 ঘন্টায় স্বচ্ছ প্রিয়তাকে 13টা টেক্সট দিয়েছে। একটারও রিপ্লাই করেনি প্রিয়তা। মূলত প্রিয়তা রেগে আছে স্বচ্ছের উপরে। স্বচ্ছর সাথে ওর পরিচয় গত 4 বছর ধরে। এর মধ্যে প্রিয়তার মনে স্বচ্ছের জন্য ভালোবাসার অনুভূতি জন্ম নিয়েছে প্রায় 2.5 বছর। প্রিয়তা তার প্রতিটি আচরণে বোঝাতে চায় যে সে স্বচ্ছকে ভালোবাসে। স্বচ্ছ যে তার বোঝে না বিষয়টা এমন না। গত 3 বছর ধরেই স্বচ্ছ চাচ্ছে প্রিয়তাকে পটাতে, কিন্তু প্রিয়তার দিক থেকে তেমন কোনো ইশারাই পায়নি সে। 1 বছর আগে প্রিয়তার একটা কথা সে আন্দাজ করতে পেরেছে। প্রিয়তা নামের মেয়েটা তার প্রতি ভীষণ দুর্বল। প্রিয়তা চায়নি কখনো তার দুর্বলতা প্রকাশ পাক। ছেলে মানুষ একবার ভালোবাসা বুঝে গেলে আর নিজেকে ধরা দিতে চায় না। এখন স্বচ্ছকে ইগনোর করার কারণ হলো সে কেন মেয়েদের কমেন্টে রিপ্লাই করেছে। আগে স্বচ্ছ অনেক মেয়ের সাথে ফ্লার্ট করতো, টাইম পাস করতো, কিন্তু প্রিয়তার সান্নিধ্যে এসে ছেলেটা নিজেকে অনেকটাই বদলেছে। প্রিয়তার জন্য নিজের খারাপ অভ্যাস বদলেছে। প্রিয়তাকে হারানোর ভয় কাজ করে তার মধ্যে। প্রিয়তা স্বচ্ছের করা পাগলামিগুলো এনজয় করে। প্রিয়তা একটু মুখ খুললেই স্বচ্ছ ব্যাকুল হয়ে যায় অভিমান ভাঙানোর। স্বচ্ছের লাস্ট মেসেজ ছিল, আমি জানি আপনি অফলাইনে আছেন, টেক্সট ডেলিভার্ড হচ্ছে, আমাকে রেস্ট্রিকেট করে দেখছেন। এমন করেন কেন প্রিয়? এখন কিচ্ছু কি কোয়া যায় না আপনাকে? এত রাগ কেন আপনার? স্বচ্ছের এই কথাতেই প্রিয়তা মুগ্ধ হয়। ভালোবাসা ও অধিকার বোধ খুঁজে পায় সে। 4 বছরের পরিচয়ে স্বচ্ছ প্রিয়তাকে দেখেনি, ফোনেও কথা হয়নি। ফেক আইডি থেকে পরিচয় তাদের। কিন্তু প্রিয়তা স্বচ্ছকে দেখেছে, ভয়েসও শুনেছে। কত রাত কলে থাকতো ওরা। স্বচ্ছ গল্প করতো, কথা বলতো, আর প্রিয়তা টেক্সটের মাধ্যমে রিপ্লাই দিত। লাস্ট টেক্সট দেওয়ার পরেও যখন প্রিয়তার থেকে কোনো সাড়া পায়নি, তখন গ্যালারিতে থাকা সব মিমস এবং বাচ্চাদের ভিডিও যা আছে সব সেন্ড করা শুরু করেছে। স্বচ্ছের করা এই পাগলামি দেখে প্রিয়তা মিষ্টি হাসে। সেও দেখবে কয়টা ভিডিও দিতে পারে সে। একে 57টা ভিডিও এবং 16টা মিমস পাঠিয়েছে সে। এবার প্রিয়তা আর রিপ্লাই না দিয়ে পারল না। পাগল হয়ে গেলেন? কি শুরু করছেন? পাগল না হয়ে উপায় আছে? রিপ্লাই দিচ্ছেন না কেন? মজা নেন আমার সাথে?
মজা নিব কেন? তাহলে এমন করার রিজন কি? আমি তো জাস্ট দুইটা রিপ্লাই দিয়েছি, আর তো কিছু করিনি। আমার ইনবক্সের স্ক্রিনশটও পাঠিয়েছি। আপনি ছাড়া একটা মেয়েও নেই। হয়েছে, আর ভাব নিতে হবে না, আপনাকে আমার চেনা আছে। স্বচ্ছ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ার দুইটা ইমোজি দিল। প্রিয় তা সিন করে রেখে দিল। ঠিক কিছুক্ষণ পরে আবার স্বচ্ছ টেক্সট দেওয়া শুরু করবে। তা সে খুব ভালো করেই জানে। পরন্ত বিকেল, শীতকাল হওয়ায় সূর্যের তেজও কম। চারিদিকে পাখির কিচিরমিচির, গাড়ির হর্নের শব্দ। বারান্দায় বসে অলস ভঙ্গিতে এসব লক্ষ্য করছে উষা। মনটা তার বিষণ্ণ হয়ে আছে, শুধু নিজের কারণেই না, আশেপাশে থাকা প্রিয় মানুষদের নিয়েও। উষা আগে নিজেকে নিয়ে যতটা ভাবতো এখন আর তেমন ভাবে না, কারণ সে জানে তার পাশে তার গোটা পরিবার আছে। সাগরের এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে যে বহুত কসরত করতে হবে তা তার জানা আছে। আবার ভয়ও হয়, কারণ সাগর তার দাদার মতোই সাহসী। কারো কথার তোয়াক্কা সে কোনো কালেই করে না, নিজের মনের কথা শোনে সবসময়। রাফিদ উষাকে বারান্দায় উদাস ভঙ্গিতে বসে থাকতে দেখে এগিয়ে যায়। উষার পাশে বসে মাথায় হাত রাখে। মন খারাপ? আহ, তাহলে এভাবে বসে আছিস কেন? ঘুরতে যেতে ইচ্ছে করছে, চলো না ঘুরে আসি। রাফিদ মুচকি হাসে। কোথায় যেতে চাইছিস? যেখানে তুমি নিয়ে যাবে। তাহলে রেডি হনে। উষার মুখের পরিবর্তন ঘটে মুহূর্তেই, মন বাক বাকুম করে ওঠে। ভাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে উঠে যায় তৈরি হতে। টিএসসিতে ঘোরাঘুরি শেষ করে এবার ফুপুর বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো রাফিদ আর উষা। ভাইয়া, এক কাজ করো তো, সাদাফকেও কল করে বলো ফুপির বাসায় আসতে। বলেই কি আর আসবে? ও ওই বাসায় গেলেই তো দুইটাই একসাথে ঝগড়া করা শুরু করে। আরে তুমি এত ভেবো না তো, ঠিকই যাবে। বলো তুমি আগে। আজকে বাসায় ফুপির ছোটবেলার বান্ধবী আর তার মেয়ে আসার কথা। তারা নাকি কানাডা থাকতো এতদিন, 15 দিন হলো দেশে এসেছে, তাই দাওয়াত দিয়েছে। আমাকে ফুপি বলেছিল সকালেই যেতে, আমার ইচ্ছে ছিল না। এখন আবার নাইলাকেও দেখতে যে ইচ্ছে করছে আমার। রাফিদ সন্দিহান দৃষ্টিতে তাকালো উষার দিকে। তোর প্ল্যান কি? সাদাবকে ওই মেয়ের সাথে ফ্লার্ট করার সুযোগ করে দেওয়া? ধুর, তোমার ভাই মেয়েদের প্রতি না খাবারে দুর্বল, বুঝছো? রাফিদ এক হাতে স্টিয়ারিংয়ে কন্ট্রোলে রেখে আরেক হাতে পকেট থেকে ফোন বের করে। নিয়ে ফোন লাগা ওকে, দেখ কি বলে। আমি না, তুমি প্রথমে বলবে। আচ্ছা। দুইবার কল দেওয়ার পরে রিসিভ করলো সাদাফ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কই আছিস তুই এখন? এই তো বন্ধুদের সাথে আছি। কেন, আর্জেন্ট কিছু? না, আর্জেন্ট না। আমি আর উষা কুকুর বাসায় যাচ্ছি, তাই উষা বলল তোকেও আসতে। এখন পিড়িতে উতলায় উঠে, যাওয়ার আগে মনে ছিল না? যাও, তোমরাই যাও, আমি যাব না। যেহেতু উষার হাতে ফোন, তাই এবার সে নিজেই কথা বলে। না আসলে কিন্তু মারাত্মক মিস করবি সাদাফ। আজকে ফুপির বাসায় জম্পেশ খাওয়া দাওয়া হবে। কি উপলক্ষে? তোর জামাইয়ের হাতে ধরা পড়ে যাওয়ার উপলক্ষে খাওয়া দাওয়া হবে। এবার উষা কঠোর কণ্ঠে বলে ওঠে। যা, সব জিনিস আমার জামাইকে টেনে আনিস কেন? তোর ভোজনের একটা ব্যবস্থা করে দিলাম, তা সহ্য হয়নি। আবার সাথে একটা বিদেশি মেয়ের সাথে যেন ভাব জমাতে পারি, সেটাও তো মাথায় রেখেই বলেছিলাম আমি। সাদাফ ঝট করে বেঞ্চ থেকে নেমে পড়ে, অবাক হয়ে শুধায়। এই এই এই, কি বললি তুই? আরেকবার বল। এই বিদেশি মেয়ে মানে? ফুপুর বাসায় বিদেশি মেয়ে কোত্থেকে আসবে? তোকে বলবো কেন? আকাশ থেকে এসেছে, হয়েছে। বলেই খট করে ফোনটা কেটে দিল উষা। রাফিদ পাশে বসে হাসছে। বলতো উশি, সাদাব এমন হলো কিভাবে? ও মেয়ে দেখলেই এমন ফাজলামো করে কেন? ধুর ভাইজান, ওইগুলো মজা করে, সিরিয়াস কিছু না। এর মধ্যেই সাদাফ 5 বার কল দেয়, কিন্তু উষা রিসিভ করেনি। তোদের এত দেরি হলো কেন বলতো? ওরা তো এক্ষুনি চলে এসেছে। উষা ফুপিকে জড়িয়ে ধরে। দেরি কোথায় ফুপু, 30 মিনিট লেট হয়েছে আসতে। নাবিলা ভুইয়া ভাইয়ের ছেলের কপালে চুমু দিয়ে গালে হাত রাখেন। এটাই অনেক কিছু, ওরা কখন থেকে এসে বসে আছে। আরে ফুপি বলো না, রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝছো। এবার সরো তো, আমি ফুপিকে জড়িয়ে ধরি একটু। নাবিলা ভুইয়া সাদাফের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে। ফোনে তো বললো শুধু উষা আর রাফিদ আসছে, তুই যা আসবি এটা তো বলেনি ওরা।
উষা রাফিদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, দেখলে কিরকম বেডির কথা শুনেই চলে এসেছে, বাটপার একটা। সাদাফ দুজনকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ফেলল, সারপ্রাইজ ফুপি, তোমাকে সারপ্রাইজ দিব বলেই আমি না করেছি, যেন না বলে। আচ্ছা, ভেতরে চল। নাবিলা ভুইয়া রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই সাদাফ উষা আর রাফিদকে ভেঙচি কাটে। তুই কি ভাবছিস কি করবি? ফেব্রুয়ারির 6 তারিখে তো উষার জন্মদিন। সাগর ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে। গালিব অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এটা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই যে যুক্তির ভিত্তিতে এমনটা করেছিস, এটা একটা ইউজলেস যুক্তি। তুই নিজে উষাকে অন্য কারোর সাথে দেখে খুশি হবি। নেহাল তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায় সাগরের দিকে, গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, গালিব, একটা কথা জানিস না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। আমার বোনের মতো একটা মেয়েও তার হজম হচ্ছে না। আমার বোনকে না হয় ডিভোর্স দিবে, কিন্তু পরবর্তীতে যাকে বিয়ে করবে সে যে ধোঁকা দিবে না, এটার কি নিশ্চয়তা আছে? সাগর চোখ বন্ধ করে আছে। এসব কথা সে নেহালের থেকে অনেকবার শুনেছে। এসব শোনার ধৈর্য আর নেই এখন। গালিব সাগরের কাঁধে হাত রেখে বলে, মেয়েটাকে একটা সুযোগ দে, মানুষ মাত্রই তো ভুল। উষা তো কোনো ভুল এখনো করেনি, একটা সুযোগ তো দিতেই পারিস। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমরা প্রতিনিয়ত যে পরিমাণে অন্যায় পাপ করি, আমাদেরকে বারবার ক্ষমা না করে প্রথমবারেই মৃত্যু অনিবার্য করে দিতেন। আর সেই জায়গায় তুই মানুষ হয়ে মেয়েটার প্রতি একটু দয়ালু হতে পারছিস না? সাগর ক্লান্ত দৃষ্টিতে চোখ বোলায় গালিব আর নেহালের দিকে, ফের চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার ভেতরে কি জ্বলে না? আমার নিজেকে কি পাগল পাগল লাগে না? হাত দিয়ে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, অনেক পুরে এখানটায়, আমার দম বন্ধ হয়ে আসে। আমি কোনো জিনিসের প্রতি একবার আসক্ত হয়ে গেলে সেই আসক্তি কাটানোর যে কোনো ওয়ে নেই আমার কাছে। সেটা কি তোরা জানিস না? আমার চাচা এখনো মেয়ের দিকে তাকিয়ে বেঁচে আছে। মেয়ের জন্য কি মেয়েকে প্রথমে সহ্যই করতে পারতো না, আস্তে আস্তে মন গলেছে। আব্বু বুঝিয়েছে চাচ্চুকে। তারপর নেহালের দিকে তাকিয়ে বলে, চাচ্চুর অবস্থা কি তুই দেখিসনি? আর তোর বোনকে কি আমি বিয়ে করতে চেয়েছিলাম? শেষ কথাটা খুব শব্দ করেই বলে সাগর। নেহাল নির্বিকার থেকে বলে, সবই আল্লাহর ইচ্ছা, নিয়তির উপরে কি কারো হাত আছে? তুই তো আর সব জানতা শমশের বা সৃষ্টিকর্তাও না, যে ভবিষ্যৎ থেকে শুরু করে বর্তমান এবং অতীত সব কিছুই তুই জানিস। তো এত আগাম কথা বলিস কেন? সাগর, অন্তত আমাকে আর গালিবকে কিছু বোঝাতে আসিস না। তোর প্রত্যেকটা ছাল আমাদের জানা। তোকে আমি তোর নিজের থেকেও বেশি চিনি, জানি। আর জানি বলেও চুপ করে আসি। এনিওয়ে, উঠ, বাসায় চল। আজকে বাসায় আয়োজন ভালো। গালিব, তুইও চল। মা বারবার বলে দিয়েছে, তুই না গেলে রাগ করবে। যাব না কেন? খাবার যেখানে আমি সেখানে। এতদিন কি ভুসভাস খেয়েছি বিদেশি, এখন কবজি ডুবিয়ে শুধু দাওয়াত খাবো। হ্যাঁ রে সাগর, শুনেছি উষার নাম নিতেই সাগর গরম চোখে তাকায় গালিবের দিকে। তা দেখে গালিব বলে, না মানে ভাবির হাতের রান্না অনেক মজা। একদিন দাওয়াত দিয়ে খাওয়া শালা, সুন্দরী বধূ পেলি, আবার রাঁধুনিও খুব ভালো। তোরই তো দিন রে ভাই, কপাল খুলে গেছে। এবার একটা জুনিয়র সাগর পয়দা করে ফেল, তাহলেই পারফেক্ট হবে। নেহাল শব্দ করে হেসে ওঠে। সাগরের পিঠে একটা চাপড়ও দিয়ে দেয়। গালিব, তোর ভাগ্য ভালো যে তুই এখনো ঠিক আছিস। কেমনে ভাই, কেমনে সাহস পাস ওর সামনে এভাবে ফাজলামো করার, এসব বলার? গালিব ডন্ট কেয়ার ভাব নিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, হ্যাঁ, এই লন্ডন ফেরত দামরা ছাগলকে আমায় ভয় পেতে হবে। তুইও না নেহাল? ওর ভাগ্যে ভালো যে আমি এখনো ওর বউকে তুলে নিয়ে যাইনি। এই বেটার মেয়েদের মতো রং তামাশা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি। তারপর সাগরের দিকে তাকিয়ে বলে, এই বাল, যা তো যা,
গে ডিভোর্স দে উষাকে, ওর মানুষের অভাব হবে না, খুব অভাব হলে না হয় আমি তোকে হতে হতে না হওয়া বাবা থেকে মামা ডাক শুনিয়ে দেব। নেহাল পাশ থেকে বলে, কিন্তু তুই তো মানুষ না রে গালিব।